হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। বিয়ের আগে অরুণের সাথে একবার ভালোবাসা করেছিলাম। তারপর বিয়ে ঠিক হলো, আমি অন্য কারো সাথে থাকি। শ্বশুর শাশুড়ি আর স্বামী এখন শ্বশুর বাড়িতে। আমার স্বামী এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করে, তাই মাঝে মাঝে তাকে বাইরে যেতে হয়। সে যখন বাইরে চলে যায় আমি শ্বশুর আর মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকলাম। আমার শাশুড়ি শ্বশুর অনেক সুন্দর সিরিয়াস লোক। সে বেশ লম্বা এবং সুন্দর দেখতে। সেও আমার সাথে সিরিয়াসলি কথা বলে। সেবার আমার স্বামী 2 সপ্তাহের জন্য বাইরে গিয়েছিল। যখন আমি বাইরে যাই তখন আমার শ্বশুর তেমন একটা ভালো মনে হয়নি, শুধু শাশুড়ির সাথেই নয়। একদিন রাতে খাওয়া শেষ করে শাশুড়ি ঘুমাতে গেলেন। বাবা আমাকে ডেকে বললেন, দাদি, তোমাকে আমার কিছু বলার ছিল। আমি তোমাকে ঘুমাতে বলেছিলাম। সে বলল, বিয়ের আগে তোমার আর তোমার বন্ধু অরুণের একটা খবর আমার কাছে এসেছিল। এটা কি সত্যি? আমি ভয় পেয়ে অবাক হয়ে গিয়েছিলাম। বাবা কি করে জানল? নিশ্চয়ই অরুণ টাকার লোভে বলল। কি এখন ঘটবে আমি আর অরুণ ছাড়া আর কেউ জানত না। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকালাম। সে বলল, তোমার স্বামী এই বিষয়ে জানে? আমি ভয় পেয়ে চুপ করে রইলাম। আস্তে আস্তে বলল, সে কি জানে? আমি হতবাক হয়ে তাকে অনুরোধ করে বললাম, আমি তখন বিয়ে করিনি, তখন আমি অরুণকে ভালোবেসে ফেলেছিলাম। তাই শেষ করার আগেই সে বলল, মানে সে জানে না? ঠিক আছে, তুমি বলো কি আমি কি করব? সে স্বাভাবিকভাবেই বলছিল, যাতে শাশুড়ি কিছু শুনতে না পায়। আমি অনেক অনুনয় কণ্ঠে বললাম, না বাবা, দয়া করে তাকে বলবেন না। আমি এখন আপনার পুত্রবধূ, আমি আর পুরনো ঘটনা মনে করতে চাই না। সে বলেছেন রাগ করে, তাহলে এই কথা লুকাচ্ছ কেন? আমি প্রায় কেঁদেই ফেললাম এবং বললাম, প্লিজ বাবা, এমন করবেন না। আমার চোখে পানি দেখে আমাকে বলল, এটা কি রকমের কাজ? ঠিক আছে, কিন্তু আমাকে কিছু দিতে হবে। যদি পাই তাহলে আমি কাউকে বলবো না। কি আমাকে বলবো না? আমি সাথে সাথে বললাম, কি দিতে হবে বাবা? সে বলল, আমি চাইব এটা যখন সময় আসে, কিন্তু আপনাকে দিতে হবে। আমি ধন্যবাদের সুরে বললাম, ঠিক আছে বাবা। সে আমার মাথায় হাত দিয়ে একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ পর চলে গেল। তিনি আমার দিকে তাকালেন না এবং এইভাবে হাসতেন। তারপর থেকে আমি ভয়ে দিন দিন পার করছি এবং কি করব বুঝতে পারছিলাম না। তারপর থেকে শ্বশুর আমাকে কিছু বলেনি, কথা কম। তাহলে একদিন শাশুড়ি জিজ্ঞেস করলেন, দাদি, কি হচ্ছে? আমি বললাম, আমার ভালো মনে হচ্ছে না। মা বলল, ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আমি কয়েকদিন আমার বোনের বাসায় যাব। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাব, কিন্তু তোমার কণ্ঠ শুনে মনে হলো সব মেয়ে চলে গেলে সে কি খাবে, তুমি নেই, ভালো মনে হচ্ছে না, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। বৃহস্পতিবার সকালে আমি বললাম। মা বলল, একা করতে পারো। আমি বললাম, কোথায় তোমার কণ্ঠ? আমি আর কিছু বলতে পারলাম না। পরের দিন বিকেলে আমার শাশুড়ি রাতে চলে গেলেন। কাজে চলে গেছে, তাড়াতাড়ি ফিরে আসবে বলল। ঠিক আছে দাদি, তোমার শ্বশুরবাড়ির খেয়াল রেখো। মেঘ ঠিক আছে বলে নিচে এসে ঠাকুরের ঘর পরিষ্কার করল। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করে বাতির থালা নিয়ে বেরিয়ে পড়লাম। দেখলাম ঠাকুর ঘরের দরজায় শিশু দাঁড়িয়ে আছে। তিনি বললেন, প্রসাদ দেবেন না? তার নির্লজ্জতা দেখে আমি অবাক। নিজ হাতে প্রদীপের থালা নিলেন। আমি তাকে প্রসাদ দিলাম। আমার দিকে তাকিয়ে প্রসাদ খেলেন। আমি বিরক্ত হয়ে বললাম, আমার সারা শরীর ব্যথা করছে, আমি ঠিকমতো বসতেও পারছি না। তুমি চেয়েছিলে, আমি দিয়েছি, কিন্তু কিছু না, ভালো হবে না। বাবা আমার হাত থেকে প্রসাদের থালা নিয়ে টেবিলে রেখে বললেন, রাগ করলে আরও সুন্দর দেখাও তোমাকে। সে আমাকে সোফায় নিয়ে গেল, আর আমি বললাম, বাবা। আবার বলল, এখনও তোমার শাশুড়ির একদিন দেরি আছে। অনেক খুশি, আমি বললাম, না, আর চলে যাচ্ছি বললে সে রেগে গেল আর বলল, না, সে বলল, আমার কাছে নেই আজ খাবার রান্না করতে। আমি তাকে বললাম, আমার রাতে ভালো ঘুম হয়নি, বৃষ্টির কারণে, গরমের কারণে। আমি তার কথা শুনে বসলাম। সে গেল দুপুরের খাবার গরম করতে করতে বাথরুমে ঢুকল। শ্বশুরের সাথে ফোনে কথা বলতে বলতে ডাইনিং রুমে ঢুকল। তার মা আইন আমার কথাটা একটু শুনে বলল যেন ওকে ধমক দেয়।
সে বলল, হ্যাঁ। ফোনটা রেখে আমি ডাইনিং টেবিলে বসলাম। দেরি করে ঘুম থেকে উঠলেও খাবারও দেরি হয়ে যায়। এ সময় তিনি তার ঘরে ঘুমাচ্ছিলেন। খেতে বসলাম, 5টা বেজে গেল। আমি একটি লাল চেক শার্ট এবং কালো জিন্স পরেছিলাম। খাওয়া শেষে আইসক্রিম চাওয়ার ভান করলেন। ফ্রিজ থেকে আইসক্রিম বের করলাম। দেখলাম একই অবস্থা, সারারাত এসি চলায় রুম শীতের মতো ঠান্ডা। প্রতিদিন আমার শ্বশুর তাকে সময় দেন। আমি ওর হাত সরাতে গেলাম। ঘুম থেকে উঠে বলল, কোথায় যাচ্ছ? বাথরুমে গিয়ে বললাম। তিনি বলেন, না, আমার ওখানে কাজ আছে। বিরক্ত হয়ে বলল, তোমার দাদির এত কাজ কি? আমি বাথরুমে গিয়েছিলাম। সে উঠল না। পোশাক পরে আমি গোসল করে পুজো সেরে বাজারে চলে গেলাম। তখনও সে ঘুমাচ্ছিল। বাজার শেষ করে দোকান থেকে ওষুধ কিনলাম। বাসায় এসে আমার শ্বশুরকে ডেকে জাগিয়ে দিলাম। ঘুম থেকে উঠে গোসল করতে চলে গেল। আমার শাশুড়ি বিকেলের আগেই বাড়ি ফিরলেন। স্বাভাবিকভাবেই কেউ কিছু লক্ষ্য করেনি, তবে আমার এখনও 2 দিন বসে থাকতে অসুবিধা হয়েছিল। একবার আমার স্বামীও বাড়ি ফিরল, কিন্তু একটা সমস্যা হল, সেই দিন থেকে আমার শ্বশুর আমাকে পরোক্ষভাবে উত্ত্যক্ত করতেন। তার এমনটা করার কথা ছিল না, এবং এত কিছু হওয়ার পরেও তাকে থামিয়ে কোনো লাভ নেই, এবং সবকিছু জানার জন্য আমি সবকিছু ভুলে যেতে চাই, কিন্তু সে বিভিন্ন কথা বলতে থাকে। তার দিকে তার দৃষ্টি এবং তার মুখে নীরব খারাপ হাসি দেখে আমার সবকিছু মনে পড়ে গেল। একদিন স্বামী ও শাশুড়ি দুইজনেই সকালে ঘুম থেকে উঠে গোসল করতে যাচ্ছিলেন। আমার মনটা কেঁপে উঠল। সে বাথরুমে ঢুকল, তারপর ভিতর থেকে দরজা বন্ধ করে দিলাম। আমি তাকে নিচু গলায় বললাম, এখন সবাই বাড়িতে আছে, এটা বদলায়নি, আমি কি করব বুঝতে পারছি না। আমি তাকে এত কিছু বললাম যে সে শুনতেও পায়নি। সে শুরু করল অদ্ভুত আচরণ করে। সে চারপাশে তাকিয়ে বাথরুমের দরজা খুলল এবং প্রায় 1 সপ্তাহ পর এইভাবে বাইরে চলে গেল। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, ঠিক 4 সপ্তাহ পরে আমার শ্বশুরের অবস্থা খারাপ হতে শুরু করেছে। মাঝে মাঝে সে খাবারে বিষক্রিয়ার কারণে হয়। তিনি 1 মাসের মধ্যে শরীরে ব্যথা অনুভব করতেন। তার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং এমনকি শরীর ভেঙে যেতে থাকে। আমার স্বামী কিছুকাল থাকেন, কিন্তু অবশেষে ব্যবসার জন্য কলকাতা চলে যান, যদিও 1.5 মাসের মধ্যে তার কাছে কোনো ডাক্তার বা ওষুধের অভাব ছিল না। বাবা শ্বশুর বিছানায় পড়ে গেলেন, তার স্ট্রোক হয়েছিল। সুগার ও অন্যান্য বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। সবাই ভেবেছিলেন তিনি বার্ধক্যে মারা গেছেন, কিন্তু কেউ সত্যটি বুঝতে পারেনি। কিন্তু তার মৃত্যুর পর আমি কিছুটা স্বস্তি পেয়েছি। মোট কথা, সৌভাগ্য নয়, কেউ কিছু জানত না, সে যদি আমার স্বামী বা শাশুড়ি হতো, তারও একই পরিণতি হতো, অর্থাৎ এক্ষেত্রে তাদের ভাগ্য আমার চেয়ে ভালো। আমার শ্বশুর আমাকে মার দিলেও আমি কাউকে কিছু বলিনি। কোনো কাজ নেই, শুধু আস্তে আস্তে এগোতে হবে। কিন্তু আমার শ্বশুর মারা যাওয়ার 2 দিন পর, যখন আমার স্বামী আবার ব্যবসার কাজে বের হয়, তখন আমি একটা পরিচিত নাম্বারে ডায়াল করলাম। প্রায় 1 বছর পর ফোনটা 3 বার বেজে উঠল। ওপাশ থেকে একজন পুরুষ কণ্ঠে বলল, হ্যালো। আমি বললাম, অরুণ কথা বলছি। আমি শ্যামা। আজকের জন্য এখানে শেষ করা হয়েছে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।